সমরেশ বসুর ছোট গল্প। সমরেশ বসুর ছোট গল্পের কথা ভাবলেই আমাদের যে বিষয়গুলো সবচেয়ে বেশি সামনের দিকে চলে আসে সেটা হচ্ছে সমাজ ব্যবস্থা এবং রাজনৈতিক অবস্থা। আসলে এই সমরেশ বাবুকে যারা যারা খুব কাছ থেকে বুঝেছেন তার লেখাকে, তারা নিশ্চিত রূপে টের পেয়েছেন তাঁর লেখার মধ্যে সতীনাথ ভাদুড়ীর, তাঁর লেখার মধ্যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের, তাঁর লেখার মধ্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং বঙ্কিমচন্দ্রের একটা অসাধারণ মেলবন্ধন ঘটেছে। কেন বলছি? কারণ আজকের যে আলোচনাটা সেটা বিশেষ কোনো একটি গল্প নিয়ে বা আলোচনা নয়। আজকের যে আলোচনাটি সেটি হচ্ছে একটি প্রশ্নকে কেন্দ্র করে। প্রশ্নটা করেছে অর্পিতা সামন্ত। একটু দেরি হলো, তবে যেহেতু তোমার প্রশ্নটাই ছিল একটা ব্যাখ্যাধর্মী, সেই ক্ষেত্রে একটু সময় লেগে গেল তৈরি করতে। অর্পিতা সামন্ত, তুমি বলেছ যে সমরেশ বসুর ছোট গল্পে সমাজ ভাবনা বা বিশেষ করে স্বীকারোক্তি গল্প, পাড়ি গল্প এবং শহীদের মা গল্পকে কেন্দ্র করে কিভাবে সমাজ ভাবনা বিষয়বস্তু বা সমাজ ভাবনার যে আঙ্গিকগুলো ফুটে ওঠে সেটা কিভাবে তুমি লিখবে, তাই তো? আজকের আলোচনাটা তোমাকে উৎসর্গ করে এবং যে সমস্ত ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা আরও নতুন নতুন কোনো অন্যান্য বিষয়ে আলোচনা চাও, তারা অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। আর যারা দেখছো, যাদের ভালো লাগছে, অবশ্যই লাইক কমেন্ট করে এবং শেয়ার করে পাশে থাকবে। আজকের যে আলোচনাটি, সেই প্রসঙ্গটি হচ্ছে সমরেশ বসুর লেখা ছোট গল্পের সমাজ ভাবনা। তার আগে আমাদেরকে একটা মাইন্ডে রাখতে হবে, এই ধরনের নোটস যাবতীয় ক্ষেত্রে কিন্তু দেখা যায় অনেক বড় হয়ে যায়। তো এই ধরনের নোটসকে লিখতে গেলে কি কি পরিকল্পনা করতে হবে, কি কি মডেল তৈরি করতে হবে আনসার তৈরি করার, সেইটাকে একটু আমরা আগে প্রথমে দেখে নিই। যখনই বলবে সমরেশ বসু কেন, যে কোনো রাইটারের ক্ষেত্রে বলতে পারে যে অমুক রাইটারের লেখায় সমাজ ভাবনা, বা অমুক রাইটারের লেখায় বা ছোট গল্পগুলোর মধ্যে কিভাবে রাজনৈতিক প্রেক্ষাপট গড়ে উঠেছে, অথবা কিভাবে মনস্তাত্ত্বিক পর্যালোচনা করা হয়েছে, বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে। বাট আজকের যে আলোচনার বিষয়টি সেটি হচ্ছে সমাজ ভাবনা। সমাজ ভাবনার জিনিসটা কি সেটা একটু সংক্ষেপে আমরা বুঝে নিই। এই যে একটি সমাজে আমরা থাকছি মানুষেরা, তার জন্য কতগুলো নিয়মাবলী কিন্তু আমরা পালন করছি। আমরা যে ধর্ম পালন করছি, আমরা যে শিক্ষা দীক্ষার মাধ্যম ব্যবহার করছি, আমরা যে পদ্ধতিতে সমাজের অন্যান্য শ্রেণীর মানুষদের সাথে মিলেমিশে আছি, অথবা আমাদের মধ্যে যে ভেদাভেদ, এই সমস্ত কিছুকে নিখুঁত দৃষ্টিকোণ থেকে লেখক তার ছোট গল্পে বা উপন্যাসে বা নাটকে বা যে কোনো গ্রন্থের মধ্যে কিভাবে তুলে ধরছেন, সেটিকেই বলা হচ্ছে সমাজ ভাবনা বা সমাজ চিত্র, বা বলা যেতে পারে সামাজিকতা কিভাবে প্রকাশ পেয়েছে। এই আলোচনা প্রসঙ্গে আমাদেরকে আইডিয়া রাখতে হবে, যখন তিনটি গল্পকে কেন্দ্র করে বানাতে বলছে, তখন প্রত্যেকটি গল্পকে কেন্দ্র করে ধরে নিন যে তিনটে করে কোটেশন সামনে রাখতে হবে। আইডিয়া মানে নোটস তৈরি করার আগে আমাদের একটা স্পষ্ট ধারণা থাকা দরকার টপিকটা বিষয়ে। যেমন ধরো, আজকের আলোচনার বিষয়টি হচ্ছে স্বীকারোক্তি গল্প, শহীদের মা গল্প এবং পাড়ি গল্প। তো এই তিনটা গল্প সম্পর্কে, এই তিনটা গল্পের যে বিষয়বস্তু সেটা হয় পড়ে নিতে হবে, আর না হলে তোমাদের কিন্তু আমারই চ্যানেলে গিয়ে বা অন্যান্য যে কোনো চ্যানেলে গিয়ে তোমাকে এই আলোচনাগুলো শুনে নিতে হবে যে এই গল্পের বিষয়বস্তু কী আছে। তাহলে গল্পটা তোমার পড়া হয়ে গেল বা শোনা হয়ে গেল। এইবারে তুমি কি করবে, যে আলোচনাটি যখন লিখতে যাবে সঙ্গে সঙ্গে মাইন্ডের মধ্যে একটা সেট করে নাও। কীরকম? যে প্রত্যেকটা ছোট গল্প থেকে কমপক্ষে 3টা করে প্যাসেজ বা স্তবক তৈরি হবে নোটসের। এই 3টা স্তবকে 3টা ধরনের কোটেশন রাখার চেষ্টা করতে হবে, বা কোটেশনকে কেন্দ্র করে যে ব্যাখ্যাধর্মী কথা সেসব লিখতে হবে। ধরে নিলাম স্বীকারোক্তি গল্পটা আমরা শুনলাম সবাই বা পড়লাম। স্বীকারোক্তি গল্পের মধ্যে সমাজের যে দিকগুলো রয়েছে সেগুলোকে আগে তুমি সিলেক্ট করে নাও। কেমন? সিলেক্ট করে এক সাইড করে দাও। কোটেশনগুলো আমি বলছি একটু পরে, এখান থেকে তোমরা করতে পারো পুরোপুরি সরাসরিভাবে। তারপরে পাড়ি গল্পটা পড়ো, তারপরে শহীদের মা গল্পটা পড়ো বা শোনো। সেখান থেকে এবার তুমি কালেক্ট করলা বেশ কতগুলো কোটেশন, তিনটে করে রাখো, সবচেয়ে কম বললেও তিনটা কোটেশন বা 3টা কথাকে কেন্দ্র করে আমরা 3টা বড় বড় স্তবক তৈরি করতে পারবো।
এবার যে কোনো নোটস লেখার আগে এক ধরনের ভূমিকা হয়, যে কোনো নোটস শেষের দিকে মূল্যায়ন হয়। কিন্তু তোমরা বড় হয়ে এটি বুঝতে পেরেছো নিশ্চয়ই যে উচ্চ মাধ্যমিক ক্লাস পর্যন্তই কিন্তু এই নোটসের মধ্যে পয়েন্ট দেওয়ার ব্যাপারটা থাকে, তারপরে কিন্তু পয়েন্টসের কোনো ব্যাপার থাকে না। পয়েন্টস তুমি দিবা না, প্যারা চেঞ্জ করে করে উত্তর লিখবে, কিন্তু মজার বিষয় হলো যে ওখানে তোমার আইডিয়াটা রাখতে হবে পয়েন্টসের, মানে আইডিয়া রাখলে যে হ্যাঁ আমি এই পয়েন্ট সম্পর্কে লিখবো, কিন্তু পয়েন্টটা আলাদা করে তুমি পয়েন্ট আউট করবে না, ঠিক আছে, শুধু প্যারা চেঞ্জ করে উত্তর লিখবে। তো 3টা গল্প থেকে 3টা প্যাসেজ করে 3টা করে প্যাসেজ আমরা তৈরি করতে পারবো কোটেশনকে কেন্দ্র করে, বা বিষয়বস্তুকে ভেঙে টুকরো করে আমরা সমাজের দিকগুলোকে নিয়ে ব্যাখ্যা করতে পারবো। এবার দিকটা যাচ্ছে কি, নোটসের শুরুটা কীভাবে করবো, নোটসের শেষটা কীভাবে করবো। এই তো নোটসের শুরু সবসময় যে লেখককে নিয়ে লেখাটা হচ্ছে, আলোচনাটা হচ্ছে, সেই লেখকের সাথে অন্যান্য লেখকের কোন কোন লেখার মিল পাচ্ছ, বা কোনো সমালোচক কিছু আলোচনা করেছে কিনা তার সম্পর্কে, সেই সব নিয়ে আলোচনা করো। এবং শেষ করবা কিভাবে, সমাজ জীবনের যে বিভিন্ন দৃষ্টিকোণগুলো কিভাবে তুলে উঠছে তার লেখার মধ্যে বিভিন্ন আঙ্গিকগুলোকে তুলে ধরে একটা মূল্যায়ন ধরনের একটা সিঙ্গেল পয়েন্ট শেষের দিকে করতে হবে। তবে সেক্ষেত্রে কিন্তু কোনো মূল্যায়ন পয়েন্ট লেখা যাবে না। যেমন ধরো আমি উত্তরটা সাজিয়ে দেওয়ার চেষ্টা করছি, আলোচনাটা মন দিয়ে শোনো, এবং যাদের দরকার আছে তারা অবশ্যই স্কিপ করে করে দেখবে বা পোজ করে দিবে, পোজ করে আগে লিখে নাও, তারপরে আবার তুমি দেখতে পারবে, ঠিক আছে। দেখো, সমরেশ বসুর উপন্যাস, ছোট গল্প, তার এই যে শিল্প নৈপুণ্যতার পরিচয় পাওয়া যায় এই গ্রন্থ, এই শিল্প কাজগুলোতে, সেইগুলোর মধ্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা অসাধারণ মিল আছে। কোথায়? প্রাকৃতিক চিত্র নির্মাণে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গ্রামাঞ্চলের একেবারে এত নিখুঁত, বা অরণ্য সমাজের যে এত নিখুঁত ফুল পাতা আকাশ জল ইত্যাদির এত চমৎকার, এত নিখুঁতভাবে ছবি আঁকতে পারেন, তারই সাথে তুলনা করতে পারি আমরা কিন্তু সমরেশ বসুকেও। সমরেশ বসু যেন তার সত্যিকারের একেবারে উত্তর প্রজন্ম, এত অসাধারণভাবে তিনি লিখছেন। পাশাপাশি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা যে গ্রন্থ, মানে গল্পগুলো আমরা পাই, সেই গল্পগুলোতে একটা খুব বিষয় কিন্তু খুব লক্ষণীয়, সেটা হচ্ছে লোকজীবন। যেমন ধরো সমাজে তো সব রকমের মানুষ থাকে, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, কিন্তু নিম্নবিত্ত মানুষদের সমাজ জীবন নিয়ে কিন্তু আমাদের খুব বেশি একটা ধারণা নেই। অথচ সমরেশবাবু কী করলেন, যে সেই সব নিম্নে পিছিয়ে পড়া অন্তজ গোষ্ঠীর মানুষদেরকে নায়ক নায়িকা বানালেন গিয়ে তার ছোট গল্পে। দেখা যাচ্ছে যে মানুষ পিছিয়ে পড়েছে, দেখা যাচ্ছে যে মানুষ হয়তো মারা গেছে, যে মানুষ হয়তো শহীদ হয়ে গেছে, যে মানুষ হয়তো ওই অরণ্যে থাকে, আদিবাসী সমাজের মানুষ, তাকেই করছেন তার গল্পের নায়ক বা নায়িকা। দেখা যাচ্ছে একজন হয়তো জেলে বন্দি আটকে থাকা একজন মানুষের স্বীকারোক্তি, তার জীবনের ঘটে যাওয়া কথাগুলো তার বারবার মনে আসছে, তার বর্তমান জীবনের সাথে সে তার অতীতের জীবনকে মেলবন্ধন করার চেষ্টা করছে, প্রশ্ন করছে সবাই তাকে, সে অবাক হয়ে তাকিয়ে আছে তার স্মৃতির দিকে। এই যে স্বীকারোক্তি গল্প, এই যে পারি গল্প, এই যে শহীদের মা গল্প, এই গল্পগুলোতে কিন্তু কত নিখুঁতভাবে তিনি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মতো এত নিখুঁত লোকায়ত জীবন বা লোকজীবনকে তুলে ধরেছেন, এত নিখুঁতভাবে তিনি সতীনাথ ভাদুড়ির যে বৈশিষ্ট্যগুলো, যেমন কারাগারের উপন্যাস তিনি লিখেছেন, সেই কারাগারের যে জীবনচিত্র, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আকর্ষণহীন যে সমাজ জীবন, সেই সমাজ জীবনের মানুষদেরকে তিনি তুলে নিয়ে আসতেন যে সতীনাথ ভাদুড়ি তার লেখার মধ্যে। এই ক্ষেত্রেও কিন্তু সমরেশ বসুর মধ্যে লেখার মধ্যে আমরা এই দিকগুলো খুঁজে পাই। দেখো, তার লেখাগুলো পড়তে গেলে একটা জিনিস দেখতে পাবা, নিবিড় সামাজিক অভিজ্ঞতা, সমাজ বিষয়ে একটা স্পষ্ট ধারণা আছে, অনেকগুলো আঙ্গিক আছে, সেই সমস্ত অভিজ্ঞতা, সমাজ জীবনের তুচ্ছ কথাগুলোকেও সহানুভূতির সাথে তিনি তুলে ধরেছেন, অত্যন্ত একদম নগণ্য বিষয়গুলোকেও তিনি অত্যন্ত মানবিক করে তুলেছেন, এত চমৎকার করে তুলেছেন যে হু হু করে হয়তো আমাদের চোখে জল চলে আসবে। অথচ সেই মানুষগুলোকে নিয়ে আমরা কিন্তু অত ভাবি না, আমরা কিন্তু আমাদের সমাজ জীবনে বাঁচতে গিয়ে তাদের দিকে ফিরেও তাকাই না, অথচ লেখার মধ্যে, গল্পের মধ্যে সেই চরিত্রগুলো ফুটে তুলতে দেখে আমাদের চোখে কিন্তু জলের বন্যা বয়ে যায়। তো তার সম্পর্কে তার যে লেখার মধ্যে সাম্যবাদী ভাবধারা, যে সামান্য মানুষেরা, যারা পিছিয়ে পড়া মানুষ,
সেই মানুষরা প্রশ্ন করছে তারা কেন বাঁচার অধিকার পাবে না, তাদের সমস্যা কোথায়, তারা কেন অন্যান্য মানুষের পাশে এসে দাঁড়াতে পারবে না, বলতে পারবে না আমরাও মানুষ, আমাদেরও বেঁচে থাকার অধিকার আছে। এই যে সাম্যবাদী একটা চিন্তাধারা তার লেখার মধ্যে কিন্তু স্পষ্টভাবে প্রকাশ পায়। সবথেকে বড় গুরুত্বপূর্ণ কথা হলো কি, তার লেখার মধ্যে যে শিল্প কৌশল, যে শব্দচয়ন এবং যে চরিত্র চিত্রায়ন, এই তিনের ক্ষেত্রে তিনি স্বতন্ত্র এবং তিনি দারুণভাবে সাহিত্যিক একটা মূল্যবোধ তৈরি করতে চেয়েছেন তার লেখার মাধ্যমে। এর জন্য একজন বিখ্যাত সাহিত্যিক দিব্যেন্দু পালিত তাকে বলেছেন এই কোডটাকে তোমরা কিন্তু ইউজ করতে পারো। হি হ্যাড দ্য সেন্সিবিলিটি অফ বিভূতিভূষণ, দ্য এক্সপিরিয়েন্স অফ তারাশঙ্কর, দ্য কোয়েশ্চেনিং attributes of Manik, and the uninhibitingly isolated background that made সতীনাথ ভাদুড়ী ডিফারেন্ট। অর্থাৎ তার যে সেন্সিবিলিটি আছে সেটা যেমন বিভূতিভূষণকে কেন্দ্র করে আমরা দেখতে পাই, তেমনই তার মধ্যে যা অভিজ্ঞতা আছে, এক্সপিরিয়েন্স আছে, তা কিন্তু তারাশঙ্করের সাথে মিলে যায়। এবং তিনি যে সূক্ষ্মাণুসূক্ষ্ম সামাজিক বা আকর্ষণহীন সমাজকে তুলে ধরতেন, সেই মানিক বন্দ্যোপাধ্যায়কে আমরা তার লেখার মধ্যে খুঁজে পাই। এবং সবথেকে বড় কথা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে, অর্থাৎ পিছিয়ে পড়া নগণ্য যে জাতি সম্প্রদায়ের মানুষ, তাদেরকে উঠে আসতে দেখি আমরা তার লেখাতে। কার মতো করে? সতীনাথ ভাদুড়ীর মতো করে। আমরা এতদূর আলোচনা করলাম একটা বা দুটো প্যারাতে। এবার তারপরে আমরা অ্যাকচুয়ালি সমাজ জীবনের কথা বলতে যাব তার গল্পকে কেন্দ্র করে। ধরে নিলাম প্রথম গল্প নিলাম পারি। পারি গল্পটা যারা শুনে নিয়েছো বা পড়ে নিয়েছো তাদের জন্যই বলছি, তাদের এই আলোচনাটা বুঝতে সুবিধা হবে। না হলে আগে পারি গল্পের আলোচনাটা দেখে আসো, আমার চ্যানেলে পেয়ে যাবা, খুব রিসেন্টলি আমি পোস্ট করেছি। সেই ক্ষেত্রে পারি গল্পে একটা জায়গা আছে যেখানে লেখক নিজেই বলছেন কাজ নেই তাই দুটিতে বসেছিল, বেকার বসে বসে দেখছিল, সেই সময়ে জানোয়ারগুলি আসতেই তারা চমকে উঠল। এই যে জায়গাটা, বেকার তারা বসেছিল, কারা? সমাজে পিছিয়ে পড়া একদম নগণ্য শ্রেণীর সামান্য মানুষ, যারা অভুক্ত, দুদিন থেকে কিছু খায়নি, তাদের 7 দিন গেছে কাজ পায়নি, তারা নিজের অঞ্চল থেকে, নিজের গ্রাম থেকে শহরে এসছে কাজের লোভে, অথচ কাজ দেওয়ার নাম করে যে নিয়ে এসছে সে সঠিক সময় পর্যন্ত তাদেরকে কাজ দিতে পারেনি। তারা কাজহীন হয়ে দুইজন মানুষ, একজন কালো করে পুরুষ, একজন কালো রঙের ভীষণ কালো একজন নারী, তারা দুজনকে প্রেম করে, কিন্তু প্রেম দিয়ে তো তারা বাঁচতে পারবে না, তাদের তো খাদ্য চাই। তারা কি করেছে, বস্তিতে আর থাকছে না, তারা চলে যাচ্ছে অরণ্যের গভীরে। সেখানে গিয়ে তারা দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা কাটাচ্ছে, আর দূরে গঙ্গা নদীকে দেখছে। দেখতে দেখতে হঠাৎ করে তারা ওই যে বেকার বসেছিল কাজ নেই, হঠাৎ করে দূর থেকে দেখতে পাচ্ছে যে বেশ কিছু জানোয়ার, অর্থাৎ শুয়োরের দল তাদের দিকে এগিয়ে আসছে। ওরা অবাক হয়ে উঠল, যেন কি একটা দেখলো যেটা আগের জীবনেও তাদের ছিল। আগে তারা এইটাই কাজ করতো। অর্থাৎ এখানে পশুপালক মানুষের বা আদিম প্রজাতির মানুষের কথাও একটা চিত্রলেখক কিন্তু তুলে ধরার চেষ্টা করলেন। এই যে একটা সমাজ জীবন, এই যে একটা সমাজে দাঁড়িয়ে তিনি আরেকটা সমাজকে তুলে ধরার চেষ্টা করছেন, এই জায়গাতে কিন্তু রক্ত মাংসের একটি জীবনের ছবি আমরা পেয়ে যাচ্ছি এই দুইজন মানুষকে দেখে। পাশাপাশি বলছে যে সেই সময় তারা কাজ পেল, যে শুয়োরের দলের যে মালিক ছিল সে কম পয়সায় তাদেরকে নদী পার করিয়ে দিতে বলল। গঙ্গা নদীর ভয়ঙ্কর স্রোতকে তারা সাঁতার কেটে 29টা শুয়োরনিকে একেবারে তারা পার করে দিতে চাইল। তার বিনিময়ে তারা পয়সা পাবে, তারা খেতে পারবে। আশ্চর্যের ব্যাপার হলো যে তাদের যে ভয়টা ছিল, মৃত্যুর ভয়, ভেসে যাওয়ার ভয়, ডুবে যাওয়ার ভয়, সে ভয়টা কেটে গেল যখন তারা খাদ্যের কথা শুনলো, যখন তারা পয়সা পাবে জানলো, যখন তারা বুঝতে পারলো নতুন করে তারা নিজেদের জীবনকে পুনরায় শুরু করতে পারে, তখন এই কোডটা ইউজ করতে পারবে তোমরা। ওদের উপসে মরণের ভয়টা যেন হারিয়ে গেল ওই সুরের মধ্যে। অভোর পেটের ক্ষুধার যন্ত্রণাটা এক নতুন সংযমী ক্ষুধার রসে উঠল ভরে। খেতে পাওয়া যাবে সেই আশায় শক্ত হলো হৃৎপিণ্ড। কাজ পাওয়া গেছে, কাজ করতে হবে আগে, কিন্তু কঠিন কাজ, এত ভয়ঙ্কর কাজ এখানে মৃত্যু অবশ্যম্ভাবী হতেও পারে। সেই ভয়ঙ্কর জলের মধ্যে যখন তারা নেমেছে, স্রোত তাদেরকে টেনে হিঁচড়ে নিয়ে চলে যায়। কিন্তু মনে আছে তাদের
যে প্রত্যেকটা পশুকে তাদেরকে সুস্থভাবে কিন্তু ওঠাতে হবে ওপারের শিব মন্দিরের কাছে। কিন্তু এত সহজে সেই উত্তর দিকে ওঠা যাবে না, স্রোত একদিকে টানছে, তারা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। সেই পুরুষ নারীর যে মধ্যেকার প্রেম, আর তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে সমাজ দৃষ্টিকোণটা হচ্ছে সেটা নারীর প্রশ্ন করা। নারী কিন্তু ভীষণভাবে, পুরুষরা যতই সময়ের সাথে সাথে চলুক না কেন, নারী অবশ্যই সময় থেকে ঊর্ধ্বে ভাবার চেষ্টা করে। সে বলছে তাকে যে আমাদেরকে ঠকিয়ে নিল না তো এত অল্প পয়সায়, 29টি পশু পার করবো 29 আনায়, আমাদেরকে ঠকিয়ে নিল না তো, আচ্ছা ওপার থেকে আমরা ফিরে কীভাবে আসবো? তখন কিন্তু তারা জলের মধ্যে হাবুডুবু খাচ্ছে। তারা তখনও কিনারে যেতে পারেনি, তারা তখনও নিজেদের কাজ কমপ্লিট করতে পারেনি। পশুগুলো যেদিক সেদিকে চলে যাচ্ছে, তাদেরকে জড়ো করতে পারছে না জলের স্রোতে। তারা তো কোনো মাটি পাচ্ছে না, সেখানে ভাসছে জলের মধ্যে, সাঁতার কাটছে এতগুলো পশুকে নিয়ে। সেই সময় নারীটির মনের মধ্যে এই ধরনের প্রশ্ন আসছে। পাশাপাশি আমরা দেখলাম যে নদী কিভাবে মা হয়ে ওঠে। এই গঙ্গা নদীর স্রোত দেখে ভয় পাচ্ছে ছেলেটি। পুরুষটি কিন্তু মাকে ডাকছে গঙ্গা নদীকে। কি বলছে গঙ্গা নদীকে? হ্যাঁ, আমরা ভুখা, সেই জন্যে আমাদের পার হতে দাও। সোনার মাকড়িটা কার বাড়ি? ও আষাঢ় মাসে জানোয়ার পার করাচ্ছে বিনা নৌকায়। 29টা জানোয়ার, আরে বাপ, দুটো মানুষ, হাই বাপ, জানোয়ারগুলোর কোনো দোষ নেই। হেই মাই, মানে হে মা, দুদিন ধরে দেখছো আমাদেরও কোনো দোষ নেই। তারা কোনো দোষ করেনি, তারা খিদের কারণে এইভাবে করে নদী পার করছে। নদী ভয়ঙ্কর উতলা, যে কোনো সময় একটা সর্বনাশ ঘটে যেতে পারে। ঝড় হচ্ছে, বৃষ্টি আসছে, বিদ্যুৎ চমকাচ্ছে, পশু সমস্ত ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে ভয়ে আতঙ্কে। তারা আবার সেই সমস্ত পশুগুলোকে একজোট করছে। এই যে ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে লড়াই করছে, এই যে জীবনের সংগ্রাম, অথচ দূর থেকে দেখা যাচ্ছে সোনার মাকড়ি পরা মানুষটি, সেও হয়ে উঠেছে সমাজের উচ্চ শ্রেণীর মানুষ, যারা শাসক, যারা নিজের স্বার্থকে পূর্ণ করতে গিয়ে মানুষের জীবনের বা পশুর জীবনের কোনো মূল্য দেয় না। সেই মানুষগুলো কিন্তু সামান্য পয়সার বাঁচানোর লোভে নৌকা করল না ভাড়া। অর্থাৎ এই আষাঢ় মাসে পশুগুলোকে পার করার জন্য নৌকার প্রয়োজন ছিল, কিন্তু সে নৌকাতে পার করবে না, অল্প পয়সায় মানুষকে দিয়ে পার করিয়ে দিতে চাইছে। আবার এটাও বলছে যদি একটি পশুও ক্ষতিগ্রস্ত হয় তাহলে 6 মাসের হাজত পেতে হবে, অর্থাৎ জেল হয়ে যাবে। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে এই দুইজন মানুষ খাওয়ার লোভে, পয়সার লোভে কিন্তু নামলো জলে। বলছে এইভাবে করে তারা কিন্তু অনেক ভয়ঙ্কর জলের সাথে কিন্তু লড়াই করলো, সংগ্রাম করলো। কিন্তু তারপর তারা যখন জল থেকে উঠতে যাচ্ছে, মেয়েটি উঠছে না, সে জলের মধ্যে হাবুডুবু খাচ্ছে। পুরুষটি তাকে জিজ্ঞাসা করলো, তুই এইভাবে হাবুডুবু কেন খাচ্ছিস? আমরা তো তীরে পৌঁছে গেছি। তখন বলল, উপরে দেখো মানুষ দাঁড়িয়ে আছে, আমি কি করে উঠবো? কারণ আমার শরীরে যে পোশাক ছিল গঙ্গা মাই সেটা টেনে নিয়েছে। অর্থাৎ তার কাপড় খুলে গেছে, ছোট্ট কাপড় সে পরেছিল সেটাও খুলে গেছে, সে সম্পূর্ণ নাঙ্গা হয়ে আছে, অর্থাৎ সে পুরো উলঙ্গ হয়ে আছে। উলঙ্গ অবস্থায় সে উঠবে কীভাবে? তখন পুরুষটি কী করলো, নিজে আগে ডাঙাতে উঠলো, উঠে নিজের কোমরের যে কাপড়টি ছিল গামছাটি নিজে পরলো, আর ছোট যে কাপড়টা ছিল সেটা তার কাছে দিয়ে দিল। সে সেটা পরলো, সেটা পরে যখন উঠছে তার বুক আর ঢাকাতে পারলো না, তার বুক খোলা হয়ে থাকলো। এই যে একজন নারীর অপমান, সেই নারীর এই উলঙ্গ বা অর্ধ উলঙ্গ দৃশ্য দেখে কিন্তু উপরের মানুষগুলো খুব হাসাহাসি করলো, সবাই খুব মজা করলো। এই জায়গা থেকে আমরা সমাজের কোন দিকটিকে খুঁজে পাই? কত নৃশংস, নিষ্ঠুর! প্রথম তো তাদের প্রাণের বিনিময়ে তাদেরকে খাওয়ারের লোভ দেখানো হলো, অথচ যখন তার সামান্য পোশাকের ব্যবস্থা তারা করতে পারেনি, তখন পোশাক দিয়ে তাদের পাশে দাঁড়ায়নি, তাদেরকে লজ্জা ঢাকার উপায় বলে দেয়নি, কিন্তু হাসাহাসি করেছে। এই জায়গা থেকে মেয়েটি কি ভীষণ কষ্ট পেয়েছে তা দেখা যাচ্ছে সেই দিন রাত্রেবেলার ঘটনা। সেই রাত্রেবেলা তারা খেতে বসলো, ভাজি আর রুটি খাচ্ছে কিন্তু মেয়েটা গিলতে পারছে না, তার বুক তখনও খোলা আছে। সবাই দেখছে তার শরীরকে, গ্রাস করছে পুরুষেরা। তার থেকে বড় লজ্জার বিষয় হলো যে মেয়েটির মেয়ে বলে আর কোনো সম্মান পাচ্ছে না। এই জায়গাতে সে খেতে পারছে না, গিলতে পারছে না, চোখ থেকে জল যাচ্ছে। পরশু রাতের পর এই আবার খাওয়া হচ্ছে, কিন্তু মেয়েটার চোখ ফেটে জল এসে পড়ছে। ছোট কাপড়টা কোমর পেরিয়ে বুকটা ঢাকতে পারেনি, খাচ্ছে আর চোখের জল মুছছে। এই জায়গাতে কিন্তু পুরুষটি কী করলো, পুরুষটি টেনে নিল তাকে নিজের বুকে নিয়ে আদর করতে করতে তাকে ঘুম পাড়ালো। এই জায়গাতে এসে আমরা দেখলাম
প্রেম কতটা শক্তিশালী হতে পারে। সমস্ত লজ্জা থেকে বেঁচে ওঠার জন্য, সমস্ত লজ্জাকে ভেঙে দেওয়ার জন্য যেমন খাদ্যের প্রয়োজন আছে, খাদ্য হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সম্মান বাঁচানোর থেকেও। কিন্তু খাদ্য পেয়ে যাওয়ার পরেও মানুষের প্রশ্ন জাগে, আমি কি আত্মসম্মানের সাথে বাঁচছি, এই খাদ্য গ্রহণ করছি? এই যে প্রশ্নচিহ্ন লেখক দিলেন, কিন্তু শেষ করলেন তিনি ভালোবাসা দিয়ে, সফলতা দিয়ে। প্রকৃতির নিষ্ঠুরতার বিরুদ্ধে গিয়েও কিন্তু মানুষ জিতল। শেষমেশ কিন্তু মানুষের যে নিষ্ঠুরতা, সেই মানুষের নিষ্ঠুরতাকে কিন্তু তিনি জয়লাভ করালেন না, কিন্তু প্রকৃতির নিষ্ঠুরতাকে তিনি বললেন। সেই আবেগী দয়াময়ী প্রকৃতি কিন্তু মানুষগুলোকে সাহায্য করলো, কিন্তু কোনো নিষ্ঠুর মানুষেরা সাহায্য করলো না। এই অন্তজ গোষ্ঠীর মানুষদের কথা বলার পর আমরা চলে যাই এবার স্বীকারোক্তি গল্পে। স্বীকারোক্তি গল্পের আলোচনাটিও আমার দেওয়া আছে চ্যানেলে, অবশ্যই সেটা দেখে নিও সবাই, তাহলে এই আলোচনাটি বুঝতে সুবিধা হবে। স্বীকারোক্তি কথাটার মানেই হচ্ছে স্বীকার করে নাও, তুমি ভুল করেছো, তুমি স্বীকার করো। এক একজন ব্যক্তি এক একজনভাবে আসবে আর এই গল্পের নায়ককে জিজ্ঞাসা করবে, বলো, তুমি বলো, স্বীকার করো, এটা তুমি করেছো, ওটা তুমি করেছো, ওটা তুমি করেছো। আর সে এক কথাই বলবে, আমি জানি না, জানি না, জানি না। তাকে জেলখানা থেকেই এই গল্পটা শুরু হচ্ছে। বলা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল আছে, হ্যাঁ, আবার চক্রান্ত চলছে এই গল্পের মধ্যে দেখতে পাবো। পুলিশের জেরা টানা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, হাজতে পোড়া হচ্ছে, এবং সবথেকে বড় কথা হলো যে যে মানুষটিকে হাজতে পোড়া হচ্ছে সে মানুষটি কথা কম বলছে, কিন্তু যখনই ওর সাথে কিছু ঘটছে, কেউ চিৎকার করছে, ওর মনে পড়ে যাচ্ছে কোনো স্মৃতির কথা, অতীতের কথা। অতীতেও কেউ তার উপরে চোখ দেখিয়েছে, চোখ পাকিয়েছে, সেই সব কথা তার মনে পড়ছে। স্মৃতিচারণার ভেতর দিয়েও যেন গল্পটা পুরোপুরি এগোচ্ছে। কিন্তু সেখানে সমাজের দারুণ ছবি আছে, ছবি যে মানুষ সামাজিক দায়বদ্ধতার কারণে কত নিষ্ঠুরতম কাজ করে দেয়, ভালোবাসাকে সম্মান দেয় না, পরকীয়া করতে গিয়ে ধরা পড়ে সেখানে শাস্তি পায়, সেখানে মিথ্যে কথা বলে, মিথ্যে আর সত্যর মাঝখানে মানুষের জীবন দুলতে থাকে, না পায় পরিবারের বা আত্মীয় স্বজনের প্রশংসা, আর নাই পায় নিজের রাজনৈতিক দলের কাছ থেকে সম্মান, আর নাই বা নিজের প্রেমিক প্রেমিকা বা নিজের হৃদয়ের সবচেয়ে কাছের মানুষটির কাছে আত্মবিশ্বাস, কিছু পায় না এই মানুষটি। বলা হচ্ছে একটি জায়গায় যখন এই নায়ককে আমরা দেখি যে জেলখানাতে আটকে রাখা হয়েছে, তখন তার জেলের মধ্যেই বা তার যে কারাগারে রুদ্ধ করা যে ঘরটি, সেই ঘরের মধ্যে আরও আছে 3টে ছকরা। এই ছকরাগুলো কি করেছে বলছে, বন্দরের কাছাকাছি কোনো বেআইনি আমদানি করা মালপত্র পাচার করতে গিয়ে কিন্তু তারা ধরা পড়েছে। ফলে তারা জেলখানার মধ্যে ঢুকে পরস্পরের সাথে গালাগালি করছে, বাজে বাজে ইঙ্গিত করছে, আবার ধরো যে নিজেদের প্যান্ট খুলে নিম্নাঙ্গ দেখাচ্ছে এবং অদ্ভুত অদ্ভুত ইশারা করছে। এই দৃশ্যগুলো নায়ক দেখছে এবং তার অত্যন্ত গ্লানি হচ্ছে, মনে হচ্ছে যেন সে একটা কাদায় পড়ে গেছে, কাদার মধ্যে যে নোংরা পোকা মাকড় সেই সমস্ত কিছুর সাথে তাকে থাকতে হচ্ছে। কিন্তু এই সময়টা কেটে যাবে, তাকে নিজে থেকেই নিজেকে কিন্তু আত্মবিশ্বাস দিচ্ছে এবং একটু একটু করে কোথাও উৎসাহ দিচ্ছে যে সময়টা, বাজে সময়টা, খারাপ সময়টা কেটে যাবে। হঠাৎ করে দেখা হচ্ছে কি যে সেই সময় তাকে জেরা করতে আসছে বিভিন্ন অফিসাররা। অফিসারের সাথে কথা বলতে বলতে সে হারিয়ে যাচ্ছে তার অতীতের ঘটনায়। তার মনে পড়ছে একদিন সে নীরাকে ভালোবাসছিল, কিন্তু নীরাকে ভালোবাসার উচিত ছিল না, কারণ ততক্ষণে তার বিয়ে হয়ে গেছিল রেবার সাথে। রেবার সাথে বিয়ের পরে সে নীরাকে কী করে ভালোবাসতে পারে? রেবা তাকে জিজ্ঞাসা করেছে, বলো, কাল তুমি নীরার সঙ্গে দেখা করেছিলে কি না? হঠাৎ করে এমনই সময় সে বলে উঠল, না না না, সে মিথ্যা কথা বলেছে। সে নিজেই বলছে, আমি মিথ্যে বলছি, বাকি সবাই সত্যি বলছে, কিন্তু তারপরেও আমি সেটাকে স্বীকার করতে পারছি না। সবাই শুধু আমার স্বীকারোক্তি চায়, সবাই স্বীকারোক্তি চায়, আমি কিচ্ছু জানি না, আমি কিছু বলতে পারবো না, আমাকে থাকতে দাও, আমি একা থাকবো না, সবার সাথে থাকবো, এই জন্যই আমি সারাটা জীবন ছুটে বেরিয়েছি, অথচ আজও আমাকে সবাই একাই করে দিল আমার কাজের জন্য। অদ্ভুত এই জীবন, মানুষ যাই করুক না কেন তার কর্মফল তার পিছন পিছন ছুটছে, মানুষ যা ফল পাচ্ছে তার পিছন পিছন কিন্তু আবার তার কর্মও ছুটছে। এই যে একটা অদ্ভুত দৃষ্টিকোণ থেকে সমাজের একটা দিক আমরা খুঁজে পেলাম, যে মানুষ যতক্ষণ শিশু আছে ততক্ষণ তার সমস্ত ভুল ত্রুটিগুলোকে মানুষ মেনে নেবে, কিন্তু তারপর সে যত বড় হবে তার সমস্ত দোষ ত্রুটিগুলোকে সবাই নিজের নিজের দৃষ্টিকোণ থেকে দেখবে এবং বিচার করতে চাইবে, তাকে শাস্তি দিতে চাইবে। দেখা গেল যে মানুষটি আগে স্কুল থেকে পালিয়েছিল, যে মানুষটি প্রথমে কোনো প্রেমে পড়েছিল মেয়ের, যে মানুষটি প্রথম রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়েছিল, যে মানুষটি ভালোবেসে কাউকে বিয়ে করেছিল, তারা প্রত্যেকেই কোনো না কোনো কারণে কোনো না কোনো সময় তাকে বলেছে, স্বীকার করো, উত্তর দাও, স্বীকার করো, উত্তর দাও। এই জায়গাগুলো সব মিলেমিশে তার কাছে একাকার হয়ে গেছে। ফলে সত্যি সত্যি সে যখন জেলখানাতে বন্দি হয়ে আছে, তাকে যখন জেরা করছে পুলিশ অফিসাররা, মারার ভয় দেখাচ্ছে, তখন কিন্তু সে একই কথা মনে করছে, অর্থাৎ সে জেলখানাতে তার শরীর আছে, মন আছে তার অতীতের স্মৃতিগুলোতে। এই জায়গা থেকে একটা জায়গাতে আসে যে অলকা বলে একটি মেয়ে,
যার সাথে সে মাঝে মাঝে দেখা করতো এবং তাকে চুমো খাওয়ার ইচ্ছা করতো। এই যে সামাজিক নারী পুরুষের মানে কাছাকাছি থাকার ফলে একটা যে অদ্ভুত টান বা আকর্ষণ তৈরি হয়, এটাও কিন্তু লেখক লিখতে ছাড়েননি। এই স্পষ্ট কথাটি বললেন, এটাই তো সামাজিক কথা। বলছে যে সেই সময় একটা জায়গাতে তার যে দলের যে ছেলেরা, সে দলের ছেলেদের মধ্যে ৩ জন ছেলে একদিন তাকে রাস্তায় ধরেছে। রাস্তায় ধরে তাকে জিজ্ঞাসা করছে, মানে তাদের চোখগুলো আগুনে জ্বলছে যেন রাগে। আসলে এরকমই নিয়ম ছিল, দলের কেউ যদি বিশ্বাসঘাতকতা করে তাহলে বাকিরা সবাই মিলে গিয়ে তাকে মেরে অথবা খুন করে অথবা তাকে ভয় দেখিয়ে সাইড করে দেবে। এই যে একটা পদ্ধতি, এই পদ্ধতিটা আমাদের যে নায়ক এই স্বীকারোক্তি গল্পের তার সাথেও ঘটেছে। সে বলছে ৩ জনেরই চোখ মুখ ভীষণ নিষ্ঠুর আর হিংস্র দেখাচ্ছিল। সকলেই আমরা সমবয়সী, ১৬, ১৭, ১৮-র মধ্যেই সকলের বয়স। এখন একটা প্রশ্ন হলো, যারা বন্ধু ছিল তারা কি করে শত্রু হয়ে গেল আজ? সামান্য যে দল, সেই দলের সামান্য কোনো কথা হয়তো এদিক ওদিক হয়েছে বলে এই বাকি সম্পূর্ণ দলের অংশ এসে সেই মানুষটিকে মারবে, তাকে সরিয়ে দিবে নিজেদের কাছ থেকে। হঠাৎ তারা হিংস্র হয়ে উঠলো কী করে? কোন সমাজে আমরা থাকছি? কখনো কেউ কাউকে বিশ্বাস করি না, কেউ কখনো কারো কাঁধে অতিরিক্ত ভরসা করে মাথা রাখতে পারি না। তাহলে এই কেমন সমাজ, কেমন যুগে আমরা বসবাস করছি? মানুষের পাশে দাঁড়াতে পারছি না। সেই হিংস্র চোখগুলো তার আজও মনে পড়ছে। সবথেকে সমস্যা হলো একটা কথা, যেখানে এই নায়ক বলেছে যে একটা দুর্যোগ গেল, হয়তো আরেকটা দুর্যোগ আসবে, তারপরে আর একটা, তারপরে ... মানে এইভাবে দুর্যোগ আসতেই থাকে। জীবনব্যাপী দুর্যোগ, মানে সারা জীবন জুড়ে শুধু দুর্যোগ আর দুর্যোগ, সমস্যা। যে বিশ্বে বাস, সেই বিশ্ব প্রকৃতির মধ্যেই দুর্যোগের নানান কার্যকারণ ইন্ধন। এবং আমি কেন দুর্যোগের মাঝখানে? হঠাৎ করে নায়কের মনে হচ্ছে আমি কেন সবার মধ্যে ঢুকে পড়েছি সমস্যা হয়ে। তার মনে পড়ছে সেই জেলখানাতে যখন তাকে খুবই কড়াভাবে জেরা করা হচ্ছে, আঘাত করা হচ্ছে, অপমান করা হচ্ছে, লাঞ্ছনা করে তার মুখের মধ্যে থুতু ছিটিয়ে ফেলা হচ্ছে। এই সময়টাতে তার হঠাৎ করে মনে পড়ে যাচ্ছে অ্যাকশন কমিটির যে মিহির, সে জিজ্ঞাসা করেছিল, বলো তোমার স্ত্রী যে রেবা, সেই রেবা কিন্তু আমাদেরকে চিঠি দেখিয়েছে, যেটি চিঠিতে লেখা আছে, ধ্রুবকে পালাতে তুমি সাহায্য করেছ, বলো তুমি করেছো কিনা, স্বীকার করো। সে তখনও সেদিনও কিন্তু কিছু বলতে পারেনি, সেদিন দাঁড়িয়েছিল। সেই কথা আজও তার মনে পড়ছে। রেবা আবার তাকে জিজ্ঞাসা করেছিল, নীরার হাতে লেখা চিঠিখানা দেখানো হয়েছিল তাকে, আর বলেছিল বলো তুমি নীরার সাথে দেখা করতে গেছিলে কিনা। সেদিনও চুপ ছিল। অর্থাৎ অ্যাকশন কমিটি অর্থাৎ রাজনৈতিক দল থেকে শুরু করে নিজের পরিবার, দুয়ের কথা গেল। তারপরে একবার মনে পড়ল তার বাবা ছেলেবেলায় তাকে খুব মেরেছিল, তাকে মারতে মারতে বলেছিল, বল স্কুল থেকে পালিয়ে তুই নৌকা বাইতে গেছিলি কি না। সমিতির বন্ধুরা তাকে রাস্তায় ধরে বলেছিল, বল অলকাকে তুই সমিতির কোনো কথা বলেছিস কিনা। কখনো তার মা বলেছিল তাকে যে তোকে আতুর ঘরেই যদি আমি মেরে ফেলতাম মুখে নুন দিয়ে, তাহলে বরং ভালো করতাম, কারণ তুই বিনা আর অমর এই দুইজনের প্রেমকে সফল করার জন্য এত বড় সমাজের বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়েছিস। এতগুলো মানুষ মিলে একজন মানুষকে সারা জীবন শুধু স্বীকারোক্তি করতে বলল। কি স্বীকার করবে সে? সে যে মানুষের যে ভুল হয়, কিন্তু সবসময় তো সে স্বীকার করতে পারে না। তার হৃদয় আছে, হৃদয় ভেঙেছে বহুবার। সে নিজের প্রেমকে সফল করতে পারেনি, তাই অন্যের প্রেমকে সফল করতে চেয়েছে। সে সবার থেকে বিচ্ছিন্ন হয়ে থাকতে চায়নি, সবার সাথে থাকতে চেয়েছে, তাই সবার সাথে মেশার চেষ্টা করেছে। ও সহজে প্রেমে পড়েছে, সহজে সে স্কুলের গণ্ডি থেকে বেরিয়ে গিয়ে প্রাকৃতিক পরিমণ্ডলের মধ্যে যেতে চেয়েছে, নৌকা বাইতে চেয়েছে। তা বাবারও সহ্য হয়নি, মায়েরও কখনো সহ্য হয়নি। পরিবার কেবল তাকে আঘাত দিয়ে গেছে। সেও হয়তো ক্রমশ নিজের পরিবারের আঘাত সহ্য করেছে এবং পরিবারকে আঘাত দিয়েছে। সবথেকে বড় কথা হলো, তাকে যখন ভয়ঙ্কর জেলখানার ঘরে ঢোকানো হচ্ছে, অন্ধকার ঘরের মধ্যে সে শুয়ে আছে, সেই সময় তার বারবার মনে হচ্ছে, উফ, এই দুয়ার বন্ধ বন্দিত্ব, এই একাকিত্ব, এই নৈঃশব্দ, এই অন্ধকার, এসব ঘোচাবার জন্যেই কি একদা স্কুল পালাইনি? আরও কি ছুটিয়ে নিয়ে যাব না? এই বোধই কি সমষ্টির সঙ্গে জীবনকে ভাগ করে ভোগ করার বাসনাকে বাধ্য করেনি? বলছে এই যে আমি একা এই ঘরের মধ্যে শুয়ে আছি, জীবনে যেন একা না হয়, তাই জন্যই তো আমি ছুটে বেরিয়েছি এতদিন, সবার সাথে মিশেছি, সব জায়গায় গেছি, কিন্তু কি হলো, সমস্ত কিছুর পরে আবারও আমি একা হলাম। জীবনের সবথেকে বড় অর্থ যে একাকিত্ব, নিঃসঙ্গতা। নিঃসঙ্গতার মধ্যেই সঙ্গতা আছে। সব কিছুর মধ্যে নিজের প্রতি একটা আত্মবিশ্বাস থাকা দরকার। সমাজ জীবনে একটি খুবই গুরুত্বপূর্ণ ছবি হলো এই, যে সমাজের জন্য তুমি যখনই ভালো কিছু করছো ততটুকুই। যদি তোমার দ্বারা সামান্য ভুল হয়ে যায়, ওরা তোমাকে কেউ কখনো ছাড়বে না,
পরিবারও না, সমাজও না। সমাজের এই ভয়ঙ্কর একটি দিককে তিনি তুলে ধরলেন স্বীকারোক্তি গল্পে। কিন্তু এখানেই শেষ নয়, তিনি তুলে ধরলেন শহীদের মা গল্পে আরও এক ভয়ঙ্কর চিত্র। আমাদের প্রত্যেকটি বাঙালি সমাজে বা যে কোনো সমাজে প্রত্যেকটা বাড়িতে এই ধরনের সমস্যাগুলো তৈরি হয়ে আছে। কী সমস্যা? যে যখন শিশু ছোট থাকে, বালক অবস্থায় থাকে, তখন তাকে ভরপুর ভালোবাসা দেয় মা বাবারা। কিন্তু তারপরে বাড়ির ছেলেরা যখন বড় হয়, বাবার সাথে তার লাগে ছোট ছোট বিষয়ে বিভিন্ন ধরনের মতভেদ। এই মতভেদের কারণে হয় মতপার্থক্য বড় হয়ে ওঠে, আর মতপার্থক্য বড় হয়ে উঠলে তাদের মধ্যে হয় সমস্যা, তর্ক বিতর্ক, লড়াই, ধাক্কাধাক্কি। হয়তো পরস্পর পরস্পরকে আর সহ্য করতে পারছে না, হয়তো পরস্পর পরস্পরকে বিশ্বাস করছে না, হয়তো পরস্পর পরস্পরের অমঙ্গলও চাইছে। অদ্ভুত এরকম একটা জায়গাতে আমরা মায়েদেরকে দেখি যে একদিকে স্বামী আর একদিকে সন্তান, দুয়ের মাঝখানে তারা মধ্যস্থতা করার জন্য দাঁড়িয়ে থাকে। এমন ভয়ঙ্কর সামাজিক একটি ছবি রাজনৈতিক প্রেক্ষাপটের পাশাপাশি তিনি তুলে ধরেছেন এই শহীদের মা গল্পে। আসল কথা, যে শহীদের মা বলতে যে মানুষটিকে আমরা দেখতে পাচ্ছি তার নাম হচ্ছে বিমলা। বিমলার 3 ছেলে। তার বড় ছেলের নাম কৃপাল, মেজর নাম দয়াল, তারপরে 2টো সন্তান হয়েছিল, 2টোই মারা গেছিল। কিন্তু মেয়ে চাইছিল সে পরে সবচেয়ে ছোট যে সন্তানটি হলো সেটাও ছেলে, তার নাম হচ্ছে বাদল। এ বাদলা দিনে জন্মগ্রহণ করেছিল, তাই তার নাম হচ্ছে বাদল। এই বাদল হচ্ছে শহীদ। সে বিভিন্ন দলের সাথে যুক্ত ছিল এবং শেষমেশ তাকে খুন করা হয়। খুন করে তার শহীদ বেদি তৈরি করা হয়। শহীদ বেদিটিও ভেঙে গেছে। সেই শহীদ বেদিটির কাছে দাঁড়িয়ে থেকেই কিন্তু এই গল্পটি প্রায় শুরু এবং শেষ। শহীদ বেদিটির কাছে, শহীদ বেদিটি ভেঙে গেছে, সে ভাঙা ইটগুলোর কাছে গিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। প্রায় 3 মাস হয়ে গেছে তার মৃত্যু, এবং তার জন্মদিন প্রায় 18 বছর আগে যে দিনটিতে এ বাদল জন্মগ্রহণ করেছিল সেই দিনটিতেই দাঁড়িয়ে আছে তার মা বিমলা। বিমলার বারবার মনে পড়ছে যে তার স্বামী হরপ্রসাদ সবসময় চাইতো যে তার 2 ছেলের পরে যেন একটি মেয়ে হয়। মেয়ে না হওয়াতেও তার কিন্তু খুব বেশি দুঃখ হয়নি, সে আনন্দেই ছিল। যখন ছোট ছিল বাদল, তখন তার 2 দাদার সাথে কত খেলা করেছে, 2 দাদা তাকে কত সেবা করেছে, কত আদর করেছে। কিন্তু যত বড় হলো, পরিবারটা কীভাবে যেন একটু একটু করে পরিবর্তন হতে শুরু করলো। কীরকম পরিবর্তন? বলছে 18 বছর পর এমন একটা দিনে এসে পৌঁছলাম যেদিন বাদল জন্মগ্রহণ করেছিল, কিন্তু আজ বাদল নেই। গত 3 মাস আগে বাদলকে মেরে ফেলা হয়েছে, খুন করা হয়েছে। গল্পটা এই জায়গা থেকে মোটামুটি শুরু। কিন্তু এখানে একটা সমাজের খুব কি বলবো, অপসংস্কৃতি বললেও ভুল হবে। এই জায়গাতে আমরা একটা বলতে পারি অপশাসন, রাষ্ট্রীয় অত্যাচার আমরা বলতে পারি এই বিষয়টিকে, বা আইনের যে ফাঁক ফোকর রয়েছে সেগুলো নিয়ে। কত নিখুঁত সমাজ ভাবনা থাকলে বা অভিজ্ঞতা থাকলে লেখক এইভাবে লিখতে পারেন। তিনি লিখছেন, হত্যাকারী বলে যাদের নাম করা হয়েছিল তাদের মামলা দায়ের করা হয়েছিল, তারা এখন সকলেই জামিনে খালাস পেয়ে ঘুরে বেড়াচ্ছে। কেস চলছে অথচ যেন ব্যাপারটা কিছুই না। একজন মানুষ মারা গেল, একটা ছেলে, 18 বছর বয়সী ছেলে মারা গেছে, অথচ চারিদিকে মানুষের যেন কোনো একেবারে হেদগেদ নেই, অর্থাৎ তাদের কোনো দুশ্চিন্তা নেই। এই জায়গা থেকে হঠাৎ করে একটা জিনিস দেখা গেল যে যখন বাদল জন্মগ্রহণ করেছিল সেই সময়ের ঘটনাগুলো। সেই সময় প্রথম যে তার মা কীভাবে তাকে কোলে নিল, কীভাবে নিজের দুগ্ধ পান করালো, কীভাবে স্বামীর সাথে হেসে খেলে গল্প করলো। তারপরে ধীরে ধীরে বড় হচ্ছে বাদল, বিমলা তাকে আদর যত্নে বড় করছে, সবার সাথে খেলাধুলো করে বড় হচ্ছে। ধীরে ধীরে তার 2 দাদা তাকে কত আদর করলো। মা যখন ব্যস্ত থাকছিল তখনই কিন্তু সেই বাচ্চাটিকে সবসময় সেবা করতো তার দাদারা, বাবারাও কত। একবার তো এইরকম হলো যে ভয়ঙ্কর টাইফয়েড হয়েছিল বাদলের, তো সেই সময় তার সমস্ত চিকিৎসার দায়িত্ব নিয়েছিল তার দাদারা। দৌড়াদৌড়ি করা, ডাক্তারের কাছে যাওয়া, ওষুধপত্র দেওয়া। এমনকি তার পিতা অর্থাৎ হরপ্রসাদ বাবু, তিনিও কিন্তু তার শিওরের কাছে এসে দাঁড়িয়ে থাকতেন, সবসময় দুশ্চিন্তা করতেন। অথচ কী অদ্ভুত, সংসারটা পুরো পুরো উলট পালট হয়ে গেল। কী কারণে? রাজনীতির কারণে। বাবা যে হরপ্রসাদ, তিনি একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন। তিনি গুন্ডামি টুন্ডামি করেন না, তিনি আদর্শবাদী একটি দলের সাথে যুক্ত আছেন। কিন্তু যত দিন গেল দেখা গেল তার যে 2 ছেলে যারা পিঠোপিঠি, একজনের নাম কৃপাল, একজনের নাম দয়াল, এই দুজনে কিন্তু কলেজে থাকাকালীন সময়ে পার্টি করছে, এবং পার্টি দুজনেরই ভিন্ন ভিন্ন। তারা দুজনে পার্টি করছে, মাতব্বরি করছে। এই জিনিসটা কিন্তু সহ্য করতে পারল না হরপ্রসাদ বাবু। তিনি বললেন নিজের স্ত্রীকে, তোমার 2 ছেলে রাজনীতিতে ঢুকেছে, ভুলভাল কাজ করছে, ওদেরকে বের করো। কলেজে পড়তে গেলে আমার পয়সা যদি পড়ে তাহলে এই রাজনীতি ছাড়তে হবে। কিন্তু তাদের সাথে কথাই কিন্তু পেরে ওঠেনি বিমলা।
কেন? সেই যখন জিজ্ঞাসা করলো, ছেলেদেরকে বলল, তখন কিন্তু তারা উত্তর দিল যে তুমি এগুলো বুঝবা না, এগুলো বলতে এসো না। সমস্যা হচ্ছে কি, কৃপাল আর দয়াল সম্পর্কে তার বাবার কি বক্তব্য, এটা কোট করতে পারো। ওসব রাজনীতির নামে গুন্ডামি, আমার পয়সায় কলেজে পড়ে ওসব চলবে না, তোমার ছেলেদের এই কথা জানিয়ে দিও। এই জায়গা থেকে একটা পিতৃতান্ত্রিক সমাজের আমরা টের পাই। তিনি জন্ম দিচ্ছেন সন্তানকে, তিনি সন্তানের সমস্ত ভবিষ্যতের উপর খবরদারি চালাচ্ছেন। তিনি নিজে রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকবেন, তাতে ক্ষতি নেই, কিন্তু তিনি তার সন্তানের ভবিষ্যতে কোনোভাবে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকাটি পছন্দ করছেন না। এবং তার ফলে তিনি সরাসরি নিজের উপার্জনের কথা, নিজের খরচের কথা বা সংসার চালানোর যে দায়িত্ব, সে সমস্ত কিছু নিয়ে বারবার খোঁটা দিচ্ছে। এই জায়গা থেকে একটা তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে, যার ফলে ছেলেরা তার মাকে সরাসরি বলছে, ওসব তুমি বুঝবে না, বাদ দাও তো। কেউ নিজের রাস্তা ছাড়ছে না। দেখা গেল ধীরে ধীরে কৃপালের সঙ্গে তর্কাতর্কি লাগলো প্রথমবার, যখন তার ক্রিতা অর্থাৎ হরপ্রসাদ বাবু। বিমলা এসে কী করলো, কৃপালকে সরিয়ে দিতেন, সরে যা এখান থেকে, বাপের মুখে মুখে কথা বলতে লজ্জা করে না, এই ধরনের কথা বলল। কিন্তু তাকে সরিয়ে দিয়েও কিন্তু বিমলার বারবার মনে হলো, এই কী রকমের কথা, নিজের সন্তানের সাথে এইভাবে কথা বলে কে? কিন্তু হরপ্রসাদ কারো কথা শুনবে না, সে নিজের মতো করে থাকে। এই দিন তো গেল, কিন্তু টাইফয়েডের সময় সবাই মিলে বাদলের পাশে এসে দাঁড়ালো। বাদলকে কিন্তু সবাই খুব ভালোবাসছিল। কিন্তু আশ্চর্য হলো এক জায়গাতে, যে বাদল যখন নিজে পুনরায় আবার আরেকটি দলের সাথে যুক্ত হলো, মানে একটি পরিবারে চারটি রাজনৈতিক দল, এবং একটি বাবা চালায়, একটি কৃপাল, একটি দয়াল, এবং আরেকটি হচ্ছে গিয়ে বাদল নতুন দল করেছে, সে গুন্ডামি করে, সে মারামারি করে, কিন্তু বাড়িতে সে ভীষণ গম্ভীর। একটা জায়গায় এই ছবিটা পাওয়া যায়। বিমলা বলছে যে আমারই সামনে একদিন আমার স্বামী আর ছোট ছেলের সাথে কথা বলতে গিয়ে অদ্ভুতভাবে বাড়াবাড়ি করে কথা বলল। তার উত্তরে তার ছেলে কত নিখুঁতভাবে উত্তর দিচ্ছে। বিমলার মনে হয়েছিল যে বাদলকে যেন তিনি চিনতেই পারছেন না। ও শান্ত আর গম্ভীরভাবে ওর বাবার কথার জবাব দিচ্ছিল। কৃপাল দয়ালের মতো গলা চড়িয়ে উত্তেজিত হয়ে কথা বলেনি। এই জায়গাতে একজন মা দুঃখ পাবে নাকি গর্ববোধ করবে বুঝে উঠতে পারছে না। কিন্তু মুশকিল হলো, তার অল্প দিনের মধ্যে তার স্বামী যখন, তার দুই ছেলে যখন, বড় ছেলে যখন কৃপাল এবং দয়াল পরপর এক এক করে তার মাকে বলতে শুরু করলো, বিমলাকে বলতে শুরু করলো যে ওকে সাবধান করে দাও, কারণ ও ভয়ঙ্কর একটা খেলায়, আগুনের সাথে খেলায় মেতে উঠেছে, ভয়ঙ্কর গুন্ডামি করছে, যে কোনো দিন যে কোনো কিছু হতে পারে, মরেও যেতে পারে, এইরকম ভয়ঙ্কর কথা বলছে। তখন কিন্তু সে কী করলো, বিমলা কী করলো, সে রাগের মাথায় নিজের স্বামীকেই বললো, নিজের ছেলেদেরকে বললো, তোদের ভাই আছে, তোমার ছেলে আছে, তোমার কথা বলতে পারছো না, তাকে সাবধান করতে পারছো না, আমাকে কেন বলছো? আমি তো সামান্য দাসী, আমার তো কেউ কোনো কথাই শোনে না। প্রত্যেককে আমি বলেছি রাজনৈতিক দল থেকে বেরিয়ে যাক, কেউ আমার কথা শোনে, সবাই নিজের মতো করে থাকবে, অর্থাৎ আমি তো একজন দাসী। সেই সময় বিমলার একটি কথা লেখক বলছেন। বিমলা তিক্ত রাগে বলেছিলেন, আমাকে ওসব কথা বলে লাভ নেই, আমি তোমাদের সংসারে একটা দাসী বাদী আছি, তোমাদের খেসমত খাটছি আর তোমরা লড়াই করছো, এবার আমাকে তোমরা রেহাই দাও। এইভাবে করে কিন্তু সময়টা এগোলো। কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো, একদিন হঠাৎ করে যে বাদল 18 বছর বয়স তার, সে একদিন পালাতে পালাতে বাড়ির দিকে আসলো। আগে থেকে নাকি সেখানে কয়েকজন লোক বসেছিল, তার বিরোধী দলনেতা, তাকে সেখানে মারা হলো, ভয়ঙ্করভাবে ক্ষতবিক্ষত করে তাকে হত্যা করা হলো তাদের বাড়ির পিছনে। আর সেই জায়গাটিতে মারা হওয়ার পর সে তার দেহটিকে তার দলের বন্ধুরাই নিয়ে গেল। বাদল মারা গেল, তার মাকে ডাকা হলো, বিমলা গেল, বিমলা ছটফট করে কাঁদলো। কিন্তু আশ্চর্য, সেই বাড়িতে তার বন্ধুরা, মানে বাদলের বন্ধুরা কিন্তু বাদলের বাবাকে বা দুই দাদাকে ডাকেনি। দুই দাদা তাদের কাছে থাকলেও না, বাবা থাকলেও কিন্তু দূরে, যেন তার কিছু হয়নি, যেন তাদের বাড়িতে কেউ মারাই যায়নি। কেবলমাত্র বিমলা কাঁদছে ছটফট করে পাগলের মতো, যেন কেবলমাত্র বাদল ছিল তারই সন্তান, আর কারো কেউ ছিল না। তো তারপর একটা জায়গায় বলছেন, বাদলকে ওর বন্ধুরাই কাঁধে করে নিয়ে গিয়েছিল, বাবা নয়, ভাইয়েরা নয়, পার্টির ছেলেদের কাঁধে বাদলের মৃতদেহ শ্মশানে গিয়েছিল। হরপ্রসাদ চুপ করে দাঁড়িয়েছিলেন, দাদারা বাড়িতে ছিলেন না। এই জায়গাতে আমরা দেখলাম যে বাদলকে নিয়ে যাচ্ছে তার বন্ধুরা, তার পরিবার নয়, কারণ তার পরিবারের কাছে বাদল যেন একটা অন্য রাজনৈতিক দলের নেতা বা সদস্য, তাদের কেউ না,
তাদের আন্তরিকতার সাথে কোনো যুক্ত নয়। এই যে একটি পরিবার কীভাবে ধীরে ধীরে রাজনৈতিক দলের কারণে ভেঙে যাচ্ছে, পারস্পরিক আন্তরিকতার সম্পর্ক কীভাবে ছিন্ন হয়ে যাচ্ছে, এই ভয়ঙ্কর একটা অসময়কে তিনি তুলে ধরতে চেয়েছেন লেখক। এই বিমলা চরিত্রটির মধ্যে দিয়ে আরও একটা দৃশ্যকে তুলে ধরতে চেয়েছেন, যে বিমলা সব হারিয়েছে, যেন তার ছোট ছেলেকে হারিয়েছে, তারপর থেকে সে আলাদা হয়ে গেছে সবার থেকে। কেউ কারোর সাথে কথা বলে না, দুই ছেলে এবং বাবা পরস্পরের সাথে কথা বলে না, তারা খাওয়ার সময় খায় আর তারা পরস্পরের দলের সাথে যুক্ত থেকে যায়। সবাই নিজে নিজে রাজনৈতিক দল করছে, প্রত্যেকটা দিন তারা ঠিকঠাক আছে, কিন্তু সমস্যা হলো পরস্পরের সাথে কারো কোনো যোগাযোগ নাই। এমনকি বিমলার সাথেও ঠিকভাবে কেউ কথা বলে না, এ ওর দোষ দেয়, ও ওর দোষ দেয় এসে। ঠিক এমন সময় বিমলা কী করবে? হঠাৎ 18 বছর পর যেদিন জন্ম হয়েছিল বাদলের, সেই দিনটি হঠাৎ করে তার পেটের মধ্যে যেন কি একটা মোচড় দিয়ে উঠলো। তার মনে হচ্ছে পেটের মধ্যে কিছু একটা ব্যথা ব্যথা করছে। সে ভাবলো এই দিনটাতেই তার জন্ম হয়েছিল বাদলের। সে কী করলো, বাদলের যে জায়গাটাতে ওই বাদলকে খুন করা হয়েছিল সেখানে কিন্তু একটা শহীদ বেদিও তৈরি করা হয়েছিল, কিন্তু 3 মাসের মধ্যে সেটা ভেঙে যায়, আর কেউ সেটা সারিয়ে দেয়নি। সেই বেদিটার কাছে গিয়ে দাঁড়িয়ে আছে, বৃষ্টিতে ভিজছে। এবার বলছে যে, নিজেই বলছে বিমলা মনে মনে, যতই অস্বীকার করুক সবাই, কোনো না কোনো দলের পার্টির লোকই তো তাকে মেরেছে, তার ছেলেকে। কে এসে বলছে যতই অস্বীকার করুক, কোনো না কোনো পার্টির হাতেই বাদলের রক্ত লেগে আছে। সেটা কোন পার্টি? কৃপাল, দয়াল, হরপ্রসাদের কথাই আগে মনে আসে, কারণ তারা বলেছিল তারা তাদের ভাইকে, তাদের ছেলেকে তারা বোঝাতে পারবে না, সেই মরণ খেলায় মেতে উঠেছে। তার ছেলে বাদল, সেও কিন্তু কোনো অংশে কম ছিল না। সেও তার মায়ের সাথে তর্ক করেছে, তাকে বলেছে যে বাবাকেও মানি না, দাদাদেরকেও মানি না, আমি আমার মতো করে দল করব, যদি বাড়াবাড়ি করতে আসে তাহলে দেখে নেব আমরাও। এই সব কাণ্ডের মাঝখানে আজ বাদল নেই। তার পরিবার যেন তাকে ভুলে গেছে, কেবল তার মা ছাড়া। তার মা অনুভব করছে আজও সেই শহীদ তার গর্ভে আছে, গর্ভ থেকে সাড়া দিচ্ছে। তখনই কিন্তু বিমলা বাড়ির সেই দিন আর কারো কোনো কথা শুনতে চাইছে না, সবাই ডাকাডাকি করছে, সে কোনো উত্তর দিচ্ছে না। সেই জায়গা থেকে সমাজের একটা গভীর বেদনাদায়ক কথা আমরা পাই। নারীর যে স্বাধীনতা, সেই স্বাধীনতা থাকছে না। নারী যেন একটা যাযাবরের মতো সময় কাটাচ্ছে, জীবন কাটাচ্ছে। সে কিছু চায় না, পুরুষের পথে বাধা হয়ে দাঁড়াতে চায় না, কিন্তু পুরুষকে চায় নিজের আন্তরিকতার মধ্যে, সম্পর্কের মধ্যে, সুসম্পর্কের মধ্যে। পুরুষ তাকে সেই প্রাধান্যও দিচ্ছে না, সেই স্বাধীনতাও দিচ্ছে না। এই জায়গা থেকে নারী একসময় বেঁকিয়ে বসেছে। সে কারো কথা শুনছে না, সে কৃপালের ডাক শুনছে না, সে দয়ালের ডাক শুনছে না, সে হরপ্রসাদের বড় বউ ডাকটিও শুনছে না। সে এক মনে বৃষ্টিতে ভিজছে এবং তার ছেলেকে অনুভব করছে। তার ধারণা বাদল শ্মশানেও নেই, শহীদ বেদিতেও নেই, বাদল আছে তার গর্ভে। সেই কেবল জন্ম দিয়েছিল, যেহেতু সেই তাকে চিনে এখনো। বিমলা তেমনই দাঁড়িয়ে রইলেন, বৃষ্টির ছাটে ধুয়ে যাচ্ছেন। তার বুকের কাছে এখন কিছু ঠেলে উঠছে, গলার কাছে উঠে আসছে। তার চোখে এখন জল আসছে, বৃষ্টির জলে গাল ধুয়ে যাচ্ছে। তিনি বুকের কাছে হাত রেখে মনে মনে ডাকলেন, বাদল, বাদল, তুই আমার কাছেই রয়েছিস, আমার কাছে থাক। তার সেই ছোট্ট ছেলেটিকে সে আজও হৃদয়ে কিন্তু আটকে রেখেছে। সে নিরুত্তর হয়ে গেছে। এই সমাজের কোনো কথা তার কানে ঢুকছে না, কারো স্বার্থ সে চিনতে চাইছে না। সে কেবল নিজের সেই সন্তানকে নিয়ে বেঁচে থাকতে চাইছে, যে সন্তানকে সে হারিয়ে ফেলেছে। সে তার মাতৃত্বকে নিয়ে বেঁচে থাকতে চাইছে। তো একটি গল্পে আমরা মূল্যায়নে কি লিখতে পারি এবার, যে একটি গল্পে যেমন খুবই পিছিয়ে পড়া সামান্য মানুষ, যারা ক্ষুধার অন্নের জন্য নিজেদের প্রাণের দায় নিতে চাইছে, যারা প্রাণের বিনিময়ে দুটো অন্ন চাইছে, ভয়ঙ্কর নদীর মধ্যে ঝাঁপিয়ে পড়ছে এবং তারা লজ্জাহীনতার মধ্যে দিয়ে বাঁচতে চাইছে, কিন্তু তবু তারা বাঁচতে চাইছে, বাঁচার জন্য লড়াই করছে। এই দৃশ্য যেমন তার গল্পে ফুটে উঠছে, সত্যিকারের সমাজ জীবনের যে ছবিটা ফুটে উঠছে, তেমনই পাশাপাশি দেখা যাচ্ছে একজন মানুষের কেবল ন্যায় অন্যায় ভালো মন্দ দিয়ে বিচার করতে গিয়ে সমাজ যেন তাকে কোথাও যেন একটা হারিয়ে ফেলছে। সমাজ থেকে সে সরে যাচ্ছে, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। সে সরাসরি মানুষের সাথে কথা বলতে পারছে না, সে আলাদা হয়ে যাচ্ছে। ধীরে 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 সে আবেগের মধ্যে পড়ছে, সে স্মৃতিচারণায় মগ্ন হয়ে যাচ্ছে। কোনো বাইরের মানুষের কথা তার কানে যাচ্ছে না, তার হৃদয়ে কেবল একটাই ঝড়, আমাকে সবাই স্বীকার করতে বলছে, আমি আর কত কিছু স্বীকার করব। একজন মানুষ সব হারাতে হারাতে, সমস্ত কিছু হারানোর ভয়েই তো সে পালিয়েছিল একদিন, কিন্তু তারপরেও সব হারিয়ে গেল। একাকিত্ব, নির্জনতা তাকে ধরে ফেলল। এই গল্প যেমন স্বীকারোক্তি গল্প, এই বিষয়বস্তু যেমন তুলে ধরেছেন সামাজিক
এবং মানবিক যে সত্যতা তুলে ধরেছেন, তার পাশাপাশি তিনি তুলে ধরেছেন আরও একটি বিষয় আরেকটি গল্পে। সেই গল্পটির নাম কি? সেই গল্পটির নাম হচ্ছে শহীদের মা। এখানে মা বলতে বিমলা, আর শহীদ বলতে এখানে কিন্তু বাদল। সেই যে বাদলের ছোটোবেলা, বাদলের জন্ম নেওয়া, বাদলের ছোটোবেলা, ধীরে ধীরে সেই বিমলার পরিবারের রাজনৈতিক দল গড়ে ওঠা, 1 থেকে 3, 3 থেকে 4, 4টি দল, পরস্পর সম্পর্কের যে অশুভ সংকেত এবং পারস্পরিক যে দূরত্ব তৈরি হওয়া, এই সমস্ত কিছুর পরেও কোনো মতো চলছিল সংসারটা। হঠাৎ করে নেমে আসলো এক ভয়ঙ্কর দুর্যোগ। কোনো চরিত্রকে সহ্য করতে পারছে না এবং তাদের ছোট সন্তান মারা যাচ্ছে, তাতেও তাদের দাদাদের বা বাবার কোনো ভ্রুক্ষেপ নেই, তারা সহজ সমেতভাবে কিন্তু বেঁচে থাকছে। কেবল দুঃখ পাচ্ছে একজন মা। এই যে মায়ের মাতৃত্ববোধ, এই যে নারীর পরাধীনতা, এই যে আবেগ চিন্তন, সামাজিক যে বৈষম্যগুলো, মানুষে মানুষে এত বিভেদ, এত রকমের বিভেদ, এই যে ভয়ঙ্কর অভিজ্ঞতাগুলো তিনি তুলে ধরলেন, এ তো সমাজেরই কথা, আমাদের ব্যক্তিগত সমাজের কথা, আমাদের সামাজিক এবং পারিপার্শ্বিক জীবনেরই কথা। এইভাবে কিন্তু আমাদের সমরেশ বসু তার ছোট গল্পের মধ্যে সমাজ জীবনকে তুলে ধরার চেষ্টা করেছেন। তো আজকের আলোচনাটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। ভালো থেকো সবাই। পরবর্তীতে আসছি খুব শীঘ্রই আবার নতুন কোনো আবেদনের আলোচনা নিয়ে। ভালো থেকো সবাই, ধন্যবাদ।